তারা জাসদ করতেন। এটা কেন করেছেন জানেন? কারণ জামাত তখন নিষিদ্ধ ছিল। জামাত যখন নিষিদ্ধ, তখন আওয়ামী লীগের বিরুদ্ধে একটা রাজনৈতিক দল দাঁড়িয়েছিল জাসদ। তারা জাসদে আশ্রয় নিয়েছিল শুধু। জামাতকে নিয়ে তো নানা প্রশ্ন আছে, কিন্তু আমরা লাস্ট যে ইন্টারভিউটা দেখেছিলাম জামাতের কারেন্ট আমির খালিদ মহিউদ্দিন সাহেবের শোতে গিয়েছিলেন, এবং সেখানে কিন্তু উনি বলেছেন যে তিনি কিন্তু মুক্তিযুদ্ধকে সমর্থন করেন, তার পরিবার মুক্তিযুদ্ধকে সমর্থন করে, নিউ জেনারেশন যারা তারা মুক্তিযুদ্ধকে ওন করে। তাহলে তাদের দাদা বা দাদার বাপ যারা মুক্তিযুদ্ধের এগেনস্টে ছিল, তাদের পাপের ফল কি এই জেনারেশন ভোগ করবে যারা শিবির করে বা যারা জামাত করে? খুব ভালো কোয়েশ্চেন করেছেন। এটা জামাতের নেতারা যেগুলো যুদ্ধাপরাধী হিসাবে মৃত্যু হয়েছে অনেকের, যে তাদেরকে আমি তুলেছিলাম, স্পেশালি এটা কামরুজ্জামানকে আমি কোয়েশ্চেন করেছিলাম যে আপনারা যে আপনাদের যে আদর্শ উদ্দেশ্য ছিল 71-এর বিরুদ্ধে, সেটার পরিণতি কেন আপনি এই জেনারেশন, আমাদের জেনারেশন বা আরও আমাদের পরের জেনারেশন, এরা কেন ভোগ করবে? আপনারা কেন এই জেনারেশনকে আপনাদের পাপ থেকে মুক্ত করতে পারছেন না? আপনারা কেন 71-এ যা করেছিলাম সেটা আমাদের রাজনৈতিক আদর্শ ছিল এবং আমাদের যে রাজনৈতিক সিদ্ধান্ত ছিল সেটা ভুল ছিল, এবং এই যে অ্যাট্রোসিটিগুলো হয়েছে তার জন্য আপনারা ক্ষমা চান। এবং তারা নাকি এটা চেষ্টা করেছে, কিন্তু দলের মধ্যে তো স্রোত আছে। দলের মধ্যে 71-এর পক্ষে মানে যারা রাজাকার আলবদর, যারা ওদের দলের মধ্যে, ওরা বেশি শক্তিশালী, সেই জন্য এটা কার্যকর করতে পারে নাই। আমি এখনও বলতেছি, আমি কয়েকবার বলেছি যে জামাত একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে আবির্ভূত হতে পারে। জামাত একটা সুশৃঙ্খল রাজনৈতিক দল, সুশৃঙ্খল রাজনৈতিক, মানে তাদের নীতি আদর্শ আমি অত নাও পছন্দ করতে পারি, কিন্তু তাদের শৃঙ্খলাকে আমার অ্যাপ্রিসিয়েট করতে হবে। তো এরকম একটা রাজনৈতিক দল কেন পেছনে পড়ে থাকবে? এবং ইসলামের পক্ষে তারা কথা বলে, সেখানেও আমার কোনো আপত্তি নাই। একটা ইসলামী আদর্শ তো ভালোই। কারণ আপনি তো নিজে তো নাস্তিক না। আমি নাস্তিক না, আমি 2বার হজ করেছি। সো আমি তাহলে 71-এর বিষয়ে আপনি কেন হয়ে থাকবেন? আপনার দলটাকে কেন আটকে রাখবেন? তো ওরা আমার বলে আমরা তো ক্ষমা চেয়েছি, আমরা হেন করেছি, তা না, এগুলো বোগাস। ও জামাত ইসলাম কখনো উপরে ক্ষমা চেয়েছে। তারা আপনি তাকে কোয়েশ্চেন করলেন, এই যে জামাতের আমিরকে আপনি টকশোতে এনে কোয়েশ্চেন করলেন, হ্যাঁ আমরা তো এটা আমরা মনে করি যে এটা ভালো হয় নাই, এটা খারাপ হয়েছে, আমরা এটা দুঃখিত, আমরা এটার জন্য ক্ষমা প্রার্থী, এটা বলবে। এই বলাটা তো বলা না, এই বলাটা তো হচ্ছে উনার পার্সোনালি উনি অভিমত দিচ্ছে। এই বলাটা কিভাবে হবে? জামাত যেহেতু একটা সুসংগঠিত রাজনৈতিক দল, তার নীতি আদর্শ এবং কার্যকলাপ শৃঙ্খলিত, তাহলে সেখানে এটা সিম্পল একটা বিষয়, তাদের কেন্দ্রীয় পরিষদ একটা সিদ্ধান্ত নেবে, একটা ফ্যাডের মধ্যে পাঠিয়ে দেবে, একটা প্রেস রিলিজ দিয়ে দেবে যে আমরা 71-এর জন্য ক্ষমা প্রার্থী, এটা সবার কাছে চলে যাবে, শেষ। ওনাদের পক্ষ থেকে তো বলা হয়, যেহেতু জামাত প্রসঙ্গ না, ওনারা কোনো দলিল দিয়ে বলেন না, ওনারা এই বক্তৃতাবাজিতে করেন। রাইট, মানে আপনি চাচ্ছেন যে তারা যদি একটা অফিসিয়ালি জানাতে এবং যেটা প্রিন্টেড কপি হবে এবং বিশ্বের আন্তর্জাতিক মিডিয়া সেটা প্রচার করবে। রাইট, ওইটা তারা করে না। দ্যাট কুড বি এ সাজেশন ফর দেম। তারা এটা করে না, তারা চালাকি করে। এই যেমন জামাতের নেতা বললেন যে উনি মুক্তিযুদ্ধের পক্ষে। মুক্তিযুদ্ধের পক্ষে হলে তাহলে আপনি এটা করতেছেন না কেন? মুক্তিযুদ্ধের পরিবারের যদি লোক হয়ে থাকে মুক্তিযুদ্ধের পক্ষে, আসলে হচ্ছে কি, জামাতের আমিরের মতো এরকম বহু ব্যক্তি জাসদ করতেন তখন, যে 71-এর পরে তারা জাসদ করতেন। এটা কেন করেছেন জানেন? কারণ জামাত তখন নিষিদ্ধ ছিল। জামাত যখন নিষিদ্ধ, তখন আওয়ামী লীগের বিরুদ্ধে একটা রাজনৈতিক দল দাঁড়িয়েছিল জাসদ। তারা জাসদে আশ্রয় নিয়েছিল শুধু। মানে তারা কি গুপ্ত ছিল? তারা গুপ্ত ছিল, তারা ওইখানে গুপ্ত হয়ে তাদের এখানে ছিল। যখন 75 হয়ে গেল, যখন বঙ্গবন্ধু মারা গেল, তখন আপনি জাসদের পরিস্থিতি দেখেন। জাসদ কিন্তু তখন মানে শূন্য দল হয়ে গেছে, কারণ তার রাজনীতি আদর্শ তখন হয়ে গেছে, তার জনবল কমে গেছে। কারণ যে ফোরাম থেকে এসেছিল, যারা নেজামে ইসলাম থেকে এসেছিল, যারা জামাতে ইসলাম থেকে এসেছিল, যারা মুসলিম লীগ থেকে আসছিল, এই রাজাকারদের ছেলেরা তখন যার যার সংগঠনে চলে গেছে। জামাত আমিরের ইন্টারভিউটা আপনি নিশ্চয়ই দেখেছেন পুরোটা, আমার বিশ্বাস। সেখানে কিন্তু উনি বলেছেন যে তার পরিবার কিন্তু যারা মুক্তিযুদ্ধে নেমেছিল বা মুক্তিযোদ্ধা ছিল, তাদেরকে কিন্তু আশ্রয় দিয়েছিল নিজেদের বাড়িতে, নিজেদের উঠোনে। না, আমি আমার কথা তো আমি উনাকে কেন্দ্র করে বলছি না, আমি বলছি যে এই জামাত কেন্দ্রিক যে লোকগুলা জাসদে আশ্রয় নিয়েছিল সেটা বলছি। উনি দিতেই পারেন, উনি ব্যক্তিগতভাবে উনি মুক্তিযুদ্ধের পক্ষে হইতেও পারেন, আমি সেটা ওনার ঠিকুজি জানি না। এবং ওনাকে নিয়ে আমার পার্সোনাল ওপিনিয়ন যদি বলি,
যেহেতু আপনি আজকে উপস্থাপকের ভূমিকাও ছিলেন, তো সে জায়গা থেকে আমি বলি যে মানে ওনার যে চিন্তাধারা, উনি যদি বাম রাজনীতি করেছেন একটা সময়, উনি কিন্তু বেশ লিবারেল আমি দেখি। এবং আগের যারা আমির ছিল, জামাতের আমির যারা ছিল, তাদের থেকে কিন্তু উনি বেশ জনপ্রিয় হয়েছেন। না, উনি তো ভদ্রলোক, ওনার কথাবার্তা আমি তো কোনো দেখি মানে অন্যদের মধ্যে উগ্র না। ইভেন এই যে আমি ইয়ের কথাও বলবো যে এনসিপির যে নাহিদ, তার কথাবার্তাও ভদ্রতা আছে। এই দুইটা রাজনৈতিক দল এনসিপি ও দুইজনই তো তারা রাজনীতি করছে, বরং এনসিপিতে অন্যান্যদের কথাবার্তা পাটোয়ারি, আমি নাম উচ্চারণ করতে পারবো না, অনেক টোকাই আছে ওইখানে, এমন সব কাজে দাদার দিনে ফকির ছিল, এখন বলে বেড়ায় যে জমিদারের নাতি। হ্যাঁ, এই জাতীয় লোকগুলো তো ওইখানে আছে, এবং তারা তো মানে স্যান্ডেল ছিল না পড়তে, তারপর বলে যে আমি 15,000 টাকা ক্যাশ পড়তাম। তো এই যে তাদের ওইখানে যে একটা শ্রেণী আছে যেগুলো মানুষকে বিষাক্ত করে তুলতেছে ওদের যে কথাবার্তায়, সেই তুলনায় যদি আপনি খেয়াল করেন নাহিদের কথাবার্তা অনেক অনেক ভদ্র এবং সোবার, এবং তার অন্যদের সাথে যায় না। নাহিদের বরং শেখানো উচিত তার নেতাকর্মীদেরকে, অন্যান্য নেতাদেরকে যে কীভাবে বিহেভ করতে হয় এবং অন্যদের সম্পর্কে কীভাবে আলাপ করতে হয়। আমি বা অন্য কোনো সাংবাদিক সম্পর্কে হ্যাঁ, তার যা ইচ্ছা তা সে বলে দিল। তো এই যে বলাটা, এটা তার কারণ তারা এখন প্রাইভেট পার্সন না। আপনি এর আগেও দেখেছেন 2018 আন্দোলনে? না, আমি নাহিদকে দেখিনি। আমি নাহিদকে দেখেছি নুরুল হক নূরদের পাশে দাঁড়াতো। না, ওইভাবে আমি দেখি না, ওই রাজনীতি আমি ওইভাবে খেয়াল করি নাই। আমি ঢাকা ইউনিভার্সিটির রাজনীতি নিয়ে মাথা কামাইনি ইউনিভার্সিটি বের হওয়ার পরে। আমি নাহিদকে দেখেছি একদিন একটা রাজুতে এক ধরনের ডিক্লারেশন দিচ্ছিল, সম্ভবত আরেকটা ছেলে হাসনাত, সে অ্যারোগ্যান্টলি কোনো কিছু কথাবার্তা বলতেছিল, নাহিদ তাকে থামিয়ে দিয়ে ভদ্র ভাষায় কথা বলেছে। তখনই আমার চোখে পড়েছে যে নাহিদ, দেখো একটা ছেলে ডিক্লেয়ার করছে, তাকে সে থামিয়ে ভাষাটা চেঞ্জ করে দিয়েছে। হ্যাঁ, চেঞ্জটা আমি দেখেছি। তারপরে তার প্রতি যে নির্যাতন হলো সেটাও আমার খুবই লেগেছিল। এটা এখন বলা তো অনেকে হয়তো অন্যভাবে নেবে। ও যখন নির্যাতিত, আমি আমার বাসার থেকে বেশি দূরে না গণস্বাস্থ্য, আমি যেতেও চেয়েছিলাম তাকে দেখতে। পরে বললো যে এটা এখান থেকে আবার সে পালিয়ে চলে গেছে, তখন আর দেখা হয়নি। মানে হি ওয়াজ সফট কর্নার অফ ইউর হার্ট। আমি এখনো তাকে পছন্দ করি। যেহেতু জামাত প্রসঙ্গ নিয়ে আলোচনা আপনি তুলে ফেলেছেন, জামাত প্রসঙ্গটা আমার মনে হয় শেষ করি। এটা বলে যে আপনার কাছে কি মনে হয় যে এত বড় একটা রাজনৈতিক দল, বাংলাদেশে এখন সেকেন্ড লার্জেস্ট পার্টি, তারা ওই টাইমে তাদের যারা পৃষ্ঠপোষক ছিল বা আমির ছিল, বিশেষ করে মওদুদি, কেন স্বাধীনতা চায়নি? তাদের যে 3টি ব্যাখ্যা পাওয়া যায়, তার মধ্যে একটি হলো যে বলে যে বাংলাদেশ স্বাধীন হলে বাংলাদেশ হবে ভারতের একটা বাজার, এবং পাকিস্তান তো মূলত একটা মুসলিম ঐক্যের দেশ, তো পূর্ব পাকিস্তান আলাদা হয়ে গেলে একটা ডানা ভেঙে যাবে। তার মানে ভারত পাকিস্তানকে খুব ভালোভাবে শাসন করতে পারবে, যেহেতু একটা ডানা ভেঙে গেছে, দুর্বল পাখি। এরকম যে যুক্তি তারা খাড়া করার চেষ্টা করে, হোয়াট ডু ইউ থিঙ্ক ইটস লজিক্যাল? তাদের দূরদর্শিতার অভাব ছিল।